আমি মাহাদি মাইক্রোসফট এক্সেল বাংলা ফুল কোর্সে সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটা স্কিল যেটা আমাদের সকলেরই জানা থাকাটা জরুরি। আমরা যেই ব্যাকগ্রাউন্ডেরই হই না কেন, মাইক্রোসফট এক্সেল আমাদের বিভিন্ন পার্সোনাল এবং অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। মাইক্রোসফট এক্সেলের এই কোর্সে আমরা কয়েকটা রিয়েল টাইম প্রজেক্ট তৈরি করার মাধ্যমে এক্সেলের মধ্যে যত ধরনের যত ফাংশন বা ফর্মুলা আছে প্রত্যেকটা জিনিস আমরা একে একে শিখব। আশা করি তোমরা যারা এক্সেল শিখতে আগ্রহী তাদের সবার জন্য এই কোর্সটা অনেক অনেক উপকারী হবে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এখন সবার প্রথমে আমরা জেনে নেই মাইক্রোসফট এক্সেল আসলে কি। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এক ধরনের স্প্রেডশিট। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, তাহলে স্প্রেডশিট জিনিসটা কি? স্প্রেডশিট হচ্ছে এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন যার সাহায্যে আমরা তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারি। আরও সহজ করে বলতে গেলে স্প্রেডশিট হচ্ছে তথ্য দিয়ে পূর্ণ একটা টেবিল। স্প্রেডশিটের মধ্যে আমরা বিভিন্ন সূত্রের সাহায্যে তথ্যের বিশ্লেষণ খুব সহজে করতে পারি। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা কম্পিউটারের স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যার সাহায্যে আমরা তথ্য বিশ্লেষণ আর সংরক্ষণ করতে পারি। এখন আমরা দেখি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বিকল্প আর কি কি আছে। আমরা সবাই জানি মাইক্রোসফট এক্সেলকে তৈরি করে হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। মাইক্রোসফট এক্সেলের মতো আরও একটা অ্যাপ আছে, এটাকে বলা হয় হচ্ছে গুগল শিটস। গুগল শিটস তৈরি করে হচ্ছে গুগল কোম্পানি। এছাড়া আরও একটা অ্যাপ আছে, এটা হচ্ছে নাম্বারস তৈরি করে হচ্ছে অ্যাপেল কোম্পানি। এই তিনটে অ্যাপ্লিকেশনই হচ্ছে একই রকম, জাস্ট এক এক কোম্পানি তৈরি করেছে। কিছু কিছু ডিফারেন্স আছে, কিন্তু আমরা যদি যে কোনো একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে কাজ করা শিখে যাই তাহলে বাকি অ্যাপ্লিকেশনগুলোতেও আমরা অনায়াসে কাজ করতে পারবো। তো আপাতত আমরা মাইক্রোসফট এক্সেল শিখবো। আমরা যদি মাইক্রোসফট এক্সেলে কি করে কাজ করতে হয় সেটা শিখে যাই তাহলে আমরা গুগল শিটসের মধ্যে নাম্বারসের মধ্যেও অনায়াসে কাজ করতে পারবো। এখন আমরা দেখি আমাদের এই কোর্সের মধ্যে আমরা কি কি প্রজেক্ট হচ্ছে তৈরি করব। আমাদের এই কোর্সের মধ্যে আমরা সব মিলিয়ে 6টা প্রজেক্ট তৈরি করব। আমরা প্রথম প্রজেক্ট অর্থাৎ আমাদের আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেটা হচ্ছে এমপ্লয়িজ পেমেন্ট ক্যালকুলেশন। একটা কোম্পানিতে যে কর্মচারীরা থাকে মাস শেষে তাদের ইন্ডিভিজুয়ালি কাকে কত টাকা বেতন দিতে হবে, সবগুলো কর্মচারীকে একত্রে কোম্পানির হচ্ছে মোট কত টাকা বেতন দিতে হবে। কোনো কারণে কোনো কর্মচারী যদি কাজের মধ্যে অনুপস্থিত থাকে কোনো দিন, সেই ক্ষেত্রে তার মূল বেতন থেকে কত টাকা কাটা যাবে। আবার কোনো কর্মচারী যদি কোনো কারণে ওভারটাইম কাজ করে তাহলে তাকে কোম্পানির পক্ষ থেকে কত টাকা বোনাস দেওয়া হবে। এই সবগুলো জিনিস হিসাব নিকাশ করার আমরা একটা এক্সেল প্রজেক্ট তৈরি করব। এটা হবে হচ্ছে আমাদের এক্সেলের প্রথম প্রজেক্ট। এই কোর্সের মধ্যে আমাদের দ্বিতীয় প্রজেক্ট হবে স্টুডেন্ট মার্কশিট মেকিং। একটা ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিয়ে থাকে। পরীক্ষার শেষে তাদের সবগুলো সাবজেক্টের নাম্বার গড় করে তাদের জিপিএ কত, জিপিএ বের করার আমরা একটা এক্সেল প্রজেক্ট তৈরি করব। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রজেক্ট এই কোর্সের। এরপর আমরা 3 নাম্বারে যেটা করব, আমরা একটা সেলস ডেটাবেস ক্রিয়েট করব একটা কোম্পানির জন্য। একটা কোম্পানি গত এক বছরে কত টাকার প্রোডাক্ট ক্রয় করে সেগুলো কত টাকায় বিক্রি করেছে, তাদের প্রফিট বা লস কত টাকা হয়েছে, এই সবগুলো জিনিস হিসাব নিকাশ করার আমরা একটা এক্সেল প্রজেক্ট তৈরি করব। এটা হবে হচ্ছে আমাদের 3 নাম্বার প্রজেক্ট। এরপর 4 নাম্বারে আমরা একটা কার ইনভেন্টরি প্রজেক্ট তৈরি করব একটা কার রেন্টাল কোম্পানির জন্য। যে কোম্পানিগুলো গাড়ি ভাড়ায় চালাতে দেয় তাদের যে গাড়িগুলো আছে গত এক বছরে কোন গাড়িটা সবচেয়ে বেশি মাইল চালানো হয়েছে, তাদের কোন ড্রাইভার সবচেয়ে বেশি মাইল ড্রাইভ করেছে, এই সবগুলো জিনিস হিসাব নিকাশ করার আমরা একটা এক্সেল প্রজেক্ট তৈরি করব। এটা হবে আমাদের 4 নাম্বার প্রজেক্ট। 5 নাম্বারে আমরা দেখব কি করে এক্সেলের সাহায্যে ক্যালেন্ডার তৈরি করতে হয়। আমরা আমাদের ইচ্ছে মতো কি করে কোনো পার্সোনাল ক্যালেন্ডার তৈরি করতে পারি, এটা হবে আমাদের 5 নাম্বার প্রজেক্ট। 6 নাম্বারে আমরা যেটা করব, আমরা একটা গ্যান্ট চার্ট তৈরি করব। গ্যান্ট চার্ট জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইভেন্টের প্ল্যান করি তো আমাদের ইভেন্টের মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে ধাপে ধাপে একটা চার্টের মাধ্যমে প্রকাশ করাকেই বলে হচ্ছে গ্যান্ট চার্ট। তো আমাদের 6 নাম্বার প্রজেক্ট হবে একটা অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। আমরা দেখব এক্সেলের মাধ্যমে কি করে কোনো ইভেন্টের জন্য গ্যান্ট চার্ট তৈরি করতে হয়। আশা করি এই 6টা প্রজেক্ট তৈরি করতে গিয়ে মাইক্রোসফট এক্সেলের মধ্যে যত ধরনের যত ফাংশন বা ফর্মুলা আছে সবগুলো জিনিস আমরা কভার করতে পারবো। আজকে আমরা আমাদের প্রথম প্রজেক্ট তৈরি করব কি করে একটা কোম্পানির কর্মচারীদের বেতন ক্যালকুলেট করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। এখন মাইক্রোসফট এক্সেলের অ্যাপটা আমাদের কম্পিউটারে ওপেন করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের কম্পিউটার স্ক্রিনের বাম পাশের নিচের কর্নারে উইন্ডোজের যে আইকন আছে বা স্টার্ট আইকন যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে বাম পাশের অ্যাপগুলোর মধ্যে আমরা সার্চ করতে পারি যে মাইক্রোসফট এক্সেলের অ্যাপটা কোন জায়গায় আছে। এখানে যদি আমরা মাইক্রোসফট এক্সেল খুঁজে না পাই তাহলে আমরা যেটা করব, আমাদের উইন্ডোজ আইকনের পাশে এখানে সার্চের যে একটা অপশন আছে এখানে জাস্ট আমরা নর্মালি এক্সেল লিখে যদি সার্চ করি তাহলেও মাইক্রোসফট
এক্সেলের অ্যাপটা চলে আসবে। এখানে ওপেনের মধ্যে ক্লিক করে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি, অথবা আমরা উইন্ডোজের রান কমান্ড ব্যবহার করেও মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিবোর্ডের মধ্যে একসাথে দুইটা কি চাপতে হবে, আমাদের উইন্ডোজ কি আর হচ্ছে আর, এই দুইটা কি একসাথে চাপলে আমাদের এই রান কমান্ডের ডায়ালগস বক্স যেটা সেটা চলে আসবে। এর মধ্যে আমরা নরমালি এক্সেল লিখে যদি এখানে ওকেতে ক্লিক করি বা আমাদের কিবোর্ডের মধ্যে যদি এন্টার চাপি, তাহলেও মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এখন মাইক্রোসফট এক্সেল আমাদের কম্পিউটারে ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যে যখন আমরা ক্লিক করব, তখন কি আমাদের নতুন একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আর ডান পাশে এখানে অনেকগুলো মাইক্রোসফটের পক্ষ থেকে এক্সেলের বিল্ড টেমপ্লেট দেওয়া আছে। আমরা যদি মোর টেমপ্লেটের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ক্যালেন্ডার, তারপর হচ্ছে ইনভয়েস, ক্লাস রুটিন, তারপর হচ্ছে কোম্পানি বাজেট, বিভিন্ন বিষয়ের উপর এক্সেলের অনেকগুলো বিল্ড শিট দেওয়া আছে বা টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেট গুলো কি করে ইউজ করতে হয়, এটা আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের সবগুলো অপশন শেষ করার পরে আমরা এই টেমপ্লেট গুলো দেখবো। হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করতে চাই, সেটা আমরা কি করে করব। তো আপাতত আমরা এখান থেকে কোনো বিল্ড টেমপ্লেট ইউজ করব না। আমরা হোমের মধ্যে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে আমরা নতুন একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল ক্রিয়েট করব। এখন আমরা যদি আমাদের স্ক্রিনের সবার উপরে লক্ষ্য করি, এখানে বুক 1 একটা লেখা আছে। এই বুক 1টা হচ্ছে আমাদের এই এক্সেল ফাইলটার নাম। আমরা এখনো আমাদের এই ফাইলটাকে আমাদের কম্পিউটারের মধ্যে সেভ করিনি, এজন্য অটোমেটিক্যালি আর একটা নাম হয়ে গেছে বুক 1। প্রথমে আমরা যেটা করব, আমাদের এই ফাইলটাকে আমাদের কম্পিউটারে সেভ করব। সেভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের স্ক্রিনের বাম পাশের উপরের কর্নারে এখানে সেভের একটা লোগো আছে, আমরা এটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা আমাদের কিবোর্ডের মধ্যে চাপতে পারি হচ্ছে Ctrl+S। এখন আমি যদি এখানে সেভের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের এই ফাইলটার নাম হচ্ছে বুক 1 হয়ে সেটা ডকুমেন্টের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা এখানে মোর অপশনের মধ্যে ক্লিক করব। মোর অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা আবার এখানে ব্রাউজের মধ্যে ক্লিক করব। ব্রাউজের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের এই এক্সেলের ফাইলটা কোন ফোল্ডারে সেভ করতে চাই সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি ডেস্কটপে এমএস এক্সেল আমার একটা ফোল্ডার আছে, তার ভিতরে সেভ করব। তো সেটাতে ক্লিক করার পর এখন এখানে বুক 1 যে নামটা ছিল এটাকে চেঞ্জ করে আমি আমার ইচ্ছে মতো এটার অন্য যে কোনো নাম দিয়ে দিতে পারি, আমাদের এই ফাইলের নাম। তো আমি এখানে দিলাম হচ্ছে excel-tutorial। তারপর এখানে সেভে ক্লিক করলে অথবা আমাদের কিবোর্ডের মধ্যে এন্টার চাপলেই এই ফাইলটা আমাদের কম্পিউটারের মধ্যে সেভ হয়ে যাবে। এখন আগে যেখানে বুক 1 লেখা ছিল সবার উপরে, সেখানে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে বুক 1 চেঞ্জ হয়ে গেছে হচ্ছে excel-tutorial। এখন আমরা যদি আমাদের স্ক্রিনের বাম পাশের উপরের কর্নারে লক্ষ্য করি, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, হচ্ছে সেভের অপশন, তারপর আনডু, রিডোর অপশনগুলো দেওয়া আছে। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যদি আমরা আরো নতুন কোনো অপশন অ্যাড করতে চাই, তাহলে এখানে নিচের দিকে একটা অ্যারো আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে হচ্ছে কোনো ফাইল ওপেন করার, ইমেল, কুইক প্রিন্ট, স্পেলিং চেক করার, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আরো কোনো অপশন যদি হচ্ছে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল কোনো ফাইল ওপেন করার যে অপশন সেটা যদি আমি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে ওপেনের মধ্যে ক্লিক করব। তাহলে কোনো ফাইল ওপেন করার অপশনটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড হয়ে যাবে। আবার আমরা আমাদের এই টুলবার থেকে যদি কোনো অপশন ডিলিট করে দিতে চাই, আবার নিচে দিকে অ্যারোতে ক্লিক করব। যে অপশনগুলো অ্যাড হয়ে আছে সেগুলোর সামনে টিক মার্ক হয়ে থাকবে। তো আমি যদি আবার ওপেনের মধ্যে ক্লিক করি, তাহলে ওপেনের যে অপশনটা ছিল সেটা চলে যাবে। এরপর কুইক অ্যাক্সেস টুলবারের নিচে এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ অনেকগুলো ট্যাব দেওয়া আছে। এখানে হোমকে বলা হয় হচ্ছে হোম ট্যাব, ইনসার্ট হচ্ছে একটা ইনসার্ট ট্যাব, তারপর পেজ লেআউট, এখানে অনেকগুলো ট্যাব দেওয়া আছে। আমি যখন হোমের মধ্যে ক্লিক করি, তখন নিচের যে অপশনগুলো থাকে এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা হোম ট্যাবের রিবন। তারপর আমি যখন ইনসার্টে ক্লিক করব, তখন কি অপশনগুলো চেঞ্জ হয়ে নতুন কতগুলো অপশন চলে আসবে। এখন আমরা এই অপশনগুলোকে বলবো হচ্ছে এই ইনসার্ট ট্যাবের রিবন। আবার আমরা যখন পেজ লেআউটের মধ্যে ক্লিক করব, তখন নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে আরো নতুন কতগুলো অপশন চলে আসবে। তারপর আমরা আরো একটা জিনিস করতে পারি, আমাদের কুইক অ্যাক্সেস টুলবার যেটা আছে সেটা যদি আমরা এই অপশনগুলোর নিচে বা এই রিবনটার নিচে হচ্ছে যদি আমরা স্থাপন করতে চাই, সেটাও আমরা করতে পারবো। কুইক অ্যাক্সেস টুলবারের পাশে যে নিচের দিকে একটা ডাউন অ্যারো আছে সেটাতে ক্লিক করব। তারপর এখানে শো বিলো দা রিবন একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটা এই রিবনের বা অপশনগুলো নিচে চলে আসবে। আবার যদি আমরা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারটা আগে যে জায়গায় ছিল সেখানে আবার নিতে চাই, তাহলে আবার নিচের দিকে অ্যারোতে ক্লিক করে আমরা এবার দিব হচ্ছে শো অ্যাবভ দ্য রিবন। এটাতে ক্লিক করলে কুইক অ্যাক্সেস টুলবার আগে যেখানে ছিল সেখানে আবার চলে যাবে। তারপর আমাদের ডান পাশের উপরের কর্নারে এখানে মিনিমাইজ করার অপশন আছে, মাইনাসে ক্লিক করলে আমাদের পুরো উইন্ডোটা মিনিমাইজ হয়ে যাবে। এর পাশে আছে হচ্ছে রিস্টোর অপশন, এটাতে ক্লিক করলে আমাদের উইন্ডোটা ছোট হয়ে যাবে। আর এখানে ক্রস চিহ্ন যেটা আছে এটা
এটাতে ক্লিক করলে আমাদের পুরো ফাইলটা একেবারে ক্লোজ হয়ে যাবে। এরপর ডান পাশের নিচের কর্নারে আমাদের আছে হচ্ছে জুম ইন আর হচ্ছে জুম আউট করার অপশন। আমরা এখানে যদি হচ্ছে প্লাসের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এক্সেলের যে টেবিলটা আছে সেটা ডেটাগুলো কি জুম হয়ে দেখাবে, আরো বড় করে দেখতে পারবো। আর আমরা যদি এখানে মাইনাসের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের টেবিলটা বা টেবিলের ডেটাগুলো ছোট হয়ে দেখাবে বা জুম আউট হবে। প্লাসে ক্লিক করলে বড় হবে আর মাইনাসে ক্লিক করলে ছোট হবে। এছাড়া আমরা আরো যেটা করতে পারি, আমরা আমাদের কিবোর্ডের মধ্যে কন্ট্রোল বাটনে ধরে রেখে তারপর আমাদের মাউসের মধ্যে উপরের দিকে স্ক্রল করে আমরা জুম ইন করতে পারি আর নিচের দিকে স্ক্রল করে আমরা জুম আউট করতে পারি। দেন হচ্ছে আমরা যদি আমাদের স্ক্রিনের বাম পাশের নিচের কর্নারে খেয়াল করি, এখানে শীট 1 একটা লেখা আছে। শীট মানে হচ্ছে পাতা। ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কি পেজ অ্যাড করি, একটা পেজ শেষ হয়ে গেলে আমরা নতুন আর একটা পেজ নেই। আবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা স্লাইড অ্যাড করি, আমাদের একটা স্লাইডের কাজ শেষ হয়ে গেলে আমরা নতুন আর একটা স্লাইড অ্যাড করি। সেম ভাবে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা শীট অ্যাড করি। এই ফাইলের মধ্যে এখানে একটা শীট আছে বা একটা পাতা আছে, এই পাতাটা কি টেবিলের মতো রো আর কলাম আকারে ভাগ করা আছে। আমরা আমাদের এই ফাইলের মধ্যে যদি আরো কোনো শীট অ্যাড করতে চাই, এখানে প্লাসের মধ্যে ক্লিক করলে নতুন আর একটা শীট অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই জিনিসটা করতে পারি, আমাদের কয়টা শীট আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখন আমাদের এক্সেলের যে টেবিলটা আছে এই টেবিলটা রো আর কলাম আকারে ভাগ করা আছে। আমাদের এই টেবিলের প্রতিটা কলামকে এ বি সি ডি অ্যালফাবেট দিয়ে হচ্ছে এটাকে নাম্বারিং করা হয়েছে। আমাদের টেবিলের প্রথম কলামটা হচ্ছে এ, দ্বিতীয় কলামটা হচ্ছে বি, এরপরেরটা সি, এরপরেরটা ডি, এভাবে এটাকে নাম্বারিং করা হয়েছে। আবার আমাদের এই টেবিলের যে রো গুলো আছে সেগুলোকে সংখ্যা দিয়ে নাম্বারিং করা হয়েছে। আমাদের প্রথম যে রো বা সারিটা আছে সেটা হচ্ছে 1, আমাদের দ্বিতীয় সারিটা বা দ্বিতীয় রোটা হচ্ছে 2, এরপরেরটা 3, এরপরেরটা 4, এরপরেরটা 5। আর আমাদের এই টেবিলের মধ্যে প্রতিটা সেল বা যে ঘরগুলো আছে, যে আয়তক্ষেত্রগুলো আছে, এই প্রতিটা সেলের এক একটা নাম আছে। ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি এই যে সেলটা সিলেক্ট করা আছে এটার নাম কি হবে, প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের এই সেলটা কোন কলামে আছে। আমাদের এই সেলটা হচ্ছে বি কলামে আছে আর 3 নাম্বার রোতে আছে, তাহলে আমাদের এই সেলের নাম হবে হচ্ছে B3। আবার আমি আরেকটা সেল সিলেক্ট করি, যদি বলে হচ্ছে এই সেলটার নাম কি হবে, প্রথমে আমরা দেখবো হচ্ছে সেলটা কোন কলামে আছে, এটা ডি কলামে আছে, তারপর হচ্ছে এটা কত নাম্বার রোতে আছে, 4 নাম্বার রোতে আছে, তাহলে এই সেলের নাম হবে হচ্ছে D4। এই জিনিসটা হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে যে প্রতিটা সেলকে কিভাবে হচ্ছে এটাকে নাম্বারিং করা হয় বা নামকরণ করা হয়। যে কোনো একটা সেল আমরা সিলেক্ট করব, প্রথমে আমরা দেখবো হচ্ছে এটা কোন কলামের মধ্যে আছে, বি কলামে আছে, তারপর এটা কত নাম্বার সারিতে আছে বা কত নাম্বার রোতে আছে, 5 নাম্বার রোতে আছে, তাহলে এর নাম হবে হচ্ছে B5। এখন আমরা যদি কোনো সেলের মধ্যে কোনো কিছু লিখতে চাই, জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে আমি এখানে লিখলাম হচ্ছে মাহাদি। নরমালি টাইপ করলে কি সেটা লেখা হয়ে যাবে। তো আমি এখানে লিখলাম হচ্ছে মাহাদি হাসান। এখন আমি যদি জিজ্ঞেস করি মাহাদি হাসান যে লেখাটা, এই লেখাটা কোন সেলের মধ্যে আছে, অনেক হয়তো বলবে যে মাহাদি হাসান লেখাটা এটা B3 সেলের মধ্যেও আছে আবার C3 সেলের মধ্যেও আছে, কিন্তু এই জিনিসটা ঠিক না। আমি কোন সেলের মধ্যে মাউসের কার্সারটা রেখে লেখাটা শুরু করেছিলাম B3 এর মধ্যে, তাহলে মাহাদি হাসান পুরো লেখাটাই B3 এর মধ্যে আছে। এখানে আমাদের মাহাদি হাসান লেখাটা অনেক বড় আর আমাদের বি যে কলামটা, এই কলামটা চওড়াটা অনেক কম, এজন্য হাসান লেখাটা কি আমাদের এই কলামের মধ্যে ধরে নাই। তো এই জন্য মনে হচ্ছে যে হাসানটা একটু সি এর মধ্যে চলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা B3 এর মধ্যে আছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কলামগুলোকে আমরা উইথ বাড়াতে হবে। আমাদের কলামের চওড়া বাড়াতে হতে পারে, অনেক সময় হচ্ছে আমাদের রো গুলোর কি উইথ আমাদের বাড়াতে হতে পারে। এখন যদি আমরা আমাদের এই কলামের উইথ বাড়াতে চাই তাহলে আমরা আমাদের মাউসের পয়েন্টারটাকে উপরে বির মধ্যে নিয়ে যাব, বির পাশে বর্ডারের মধ্যে নিয়ে গেলে আমাদের ডাবল হেডেড অ্যারোওয়ালা প্লাসের মতো একটা সাইন আসবে, এটাকে ড্র্যাগ করে আমরা আমাদের কলামটাকে বড় করতে পারবো বা এর উইথ বাড়াতে পারবো। সেম ভাবে আমরা যদি আমাদের রো গুলোকে আরো বড় করতে চাই বা রোর যে হাইট আছে সেটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের মাউসের পয়েন্টারটা কি আমাদের নাম্বারগুলোর মধ্যে নিয়ে যাব, 1 2 3 যে জায়গায় আছে, আর 3 আর 4 এর মাঝখানে যে রেখাটা এখানে নিয়ে গেলে আর ডাবল হেডেড অ্যারোওয়ালা একটা প্লাসের মতো সাইন আসবে, এটাকে ড্র্যাগ করে যদি আমরা নিচে নামিয়ে দেই তাহলে কি আমাদের রো এর হাইটও বেড়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে কোনো কলামের উইথ বাড়াতে পারি আর আমরা কোনো রো এর হাইট বাড়াতে পারি। এখন মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা আমাদের প্রথম প্রজেক্ট একটা কোম্পানির কর্মচারীদের বেতন হিসাব করা, সেটা হচ্ছে আমরা তৈরি করব। তো প্রথমে আমি A1 সেলের মধ্যে ক্লিক করে আমাদের প্রজেক্টের নামটা আমি লিখব। তো আমি এখানে লিখলাম হচ্ছে এমপ্লয়িজ পেমেন্ট, তারপর দুইবার এন্টার চেপে এখানে 3 নাম্বার সারিতে আমি একটা হেডিং তৈরি করলাম, হেডিং এর নাম দিলাম হচ্ছে নেম। নেমের শেষে এন্টার চেপে আমরা এখানে কতগুলো নাম অ্যাড করব। আমি এখানে নেমের পরে হচ্ছে 15টা নাম অ্যাড করেছি। তো আপনারা এই নামগুলোর জায়গায় আপনাদের ইচ্ছে মতো অন্য যে কোনো নাম অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা নেমের পাশে আরেকটা হেডিং তৈরি করব। নেমের পাশের কলামে ক্লিক করে আমি এখানে নতুন আরেকটা হেডিং দিলাম হচ্ছে আওয়ারলি ওয়েজ।
আওয়ারলি ওয়েজ হচ্ছে আমাদের এই যে 15 জন কর্মচারী আছে তাদের প্রতি ঘন্টায় বেতন কত, কোম্পানির পক্ষ থেকে তাদেরকে প্রতি ঘন্টায় কত টাকা বেতন দেওয়া হয়। তো আওয়ারলি ওয়েজের পরে আমি এখানে ধরলাম হচ্ছে মাহাদির প্রতি ঘন্টায় বেতন হচ্ছে 200 টাকা, সেম ভাবে হাসানের বেতন ধরলাম হচ্ছে 180 টাকা। তো এরকম ভাবে আমাদের প্রতিটা কর্মচারীর জন্য আমি এখানে তার প্রতি ঘন্টায় বেতন কত সেগুলো হচ্ছে অ্যাড করব। এখন আমি এখানে 15 জন কর্মচারীর জন্য এক একজনের জন্য ভিন্ন ভিন্ন কি তার ভিন্ন ভিন্ন বেতন অ্যাড করলাম, যে মাহাদির প্রতি ঘন্টায় বেতন হচ্ছে 200 টাকা, হাসানের হচ্ছে 180 টাকা, হৃদয়ের হচ্ছে 90 টাকা। একটা কোম্পানিতে তো সবগুলো কর্মচারীর বেতন সমান থাকে না, যে অনেক উচ্চ পদস্থ কর্মচারী তার বেতন অনেক বেশি থাকে আর যে অনেক নিম্ন পর্যায়ে চাকরি করে তার বেতন অনেক কম থাকে। তো এরকম ভাবে আমি কতগুলো এখানে হচ্ছে ভ্যালু অ্যাড করলাম, যে মাহাদির বেতন 200, আরেকজনের বেতন হচ্ছে 180। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে অন্য যে কোনো নাম্বার অ্যাড করলেও কোনো সমস্যা নাই। তারপরে আওয়ারলি ওয়েজের পরে আমরা এখানে আরো একটা হেডিং তৈরি করব, এটাকে আমি দিলাম হচ্ছে টোটাল আওয়ার্স। টোটাল আওয়ার্স হচ্ছে মাহাদির প্রতি ঘন্টায় বেতন হচ্ছে 200 টাকা, তাহলে আমি টোটাল আওয়ার্স এর উপরে এখানে আমি লিখি হচ্ছে 1 জানুয়ারি টু 7 জানুয়ারি। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত মাহাদি কত ঘন্টা কাজ করেছে। তো আমি এখানে ধরলাম হচ্ছে মাহাদি প্রথম সপ্তাহে জানুয়ারি মাসের 50 ঘন্টা কাজ করেছে, হাসান কাজ করেছে ধরলাম হচ্ছে 60 ঘন্টা। আপনারা আপনাদের ইচ্ছে মতো অন্য যে কোনো নাম্বার অ্যাড করতে পারেন, বাট যাতে আওয়ারলি টোটাল আওয়ারটা যাতে অনেক বেশি না হয়, 50-এর আশেপাশে যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি অ্যাড করলাম হচ্ছে 40 আওয়ার্স। তো এরকম ভাবে আমি সবগুলা এখানে ফিল্ড হচ্ছে পূরণ করব। এখন আমরা আমাদের প্রতিটা কর্মচারীর জন্য সে প্রথম সপ্তাহে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টোটাল কত ঘন্টা কাজ করেছে সে নাম্বারগুলো আমরা অ্যাড করেছি। এখন টোটাল আওয়ার্স এর পাশে আমরা আরো একটা হেডিং অ্যাড করি, আমাদের এই হেডিং এর নাম দিলাম হচ্ছে ওভারটাইম। ওভারটাইম হচ্ছে কোন কর্মচারী কত ঘন্টা নির্দিষ্ট কাজের সময়ের বেশি কাজ করেছে। আমাদের এই টেবিলের জন্য আমরা ধরে নেই হচ্ছে একটা কর্মচারীর প্রতি সপ্তাহে 50 ঘন্টা করে কাজ করার কথা। তো আমাদের এখানে যে 15 জন কর্মচারী আছে তাদের মধ্যে যারা যারা 50 ঘন্টার চেয়ে বেশি কাজ করেছে সেটা আমরা ওভারটাইম হিসাবে কাউন্ট করব। তো আমরা ওভারটাইমের পরে এন্টার চেপে ওভারটাইম কাউন্ট করার জন্য আমাদের একটা ফর্মুলা বা সূত্র লিখতে হবে। ফর্মুলা লেখার জন্য সবার প্রথমে আমাদের যেটা লিখতে হয়, আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে টোটাল আওয়ার্স এর যে ঘরটা সেটা সিলেক্ট করব, সেটাতে ক্লিক করব। তো এই ঘরের যে নামটা C4 সেটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা দিব হচ্ছে -50, মানে টোটাল কত ঘন্টা কাজ করেছে মাইনাস কত ঘন্টা কাজ করার কথা ছিল, এটা থেকে এটা মাইনাস দিলে সে কত ঘন্টা ওভারটাইম করেছে সেটা আমরা পেয়ে যাব। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে এখানে আসছে 0 মানে হচ্ছে তার 50 ঘন্টা কাজ করার কথা ছিল, সে 50 ঘন্টাই করেছে, তাহলে তার ওভারটাইম হচ্ছে 0। এখন আমরা এই ঘরের মধ্যে যে ফর্মুলাটা অ্যাড করেছি সেম ফর্মুলাটা যদি হচ্ছে আমাদের নিচের বাকি ঘরগুলোতে অ্যাড করতে চাই, আমাদের নতুন করে ফর্মুলাটা লেখার দরকার নাই। তো এজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মাউসের পয়েন্টারটা এই টেবিলটার ডান পাশের নিচের কর্নারে নিয়ে যেতে হবে। ডান পাশের নিচের কর্নারে নিয়ে যাওয়ার পর ব্ল্যাক কালারের কালো কালারের একটা প্লাস সাইন আসবে, আমাদের মাউসের লেফট বাটনে ধরে রেখে এই সাইনটাকে ড্র্যাগ করে আমরা যে ঘরগুলোর মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই সেই রেঞ্জটা সিলেক্ট করতে হবে, তাহলে বাকি ঘরগুলো কি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এখন এখানে একটা সমস্যা আছে। ফর এক্সাম্পল এখানে একজন হচ্ছে 40 ঘন্টা কাজ করেছে, তার ওভারটাইম হয়ে গেছে হচ্ছে -10। ওভারটাইমের যে সংখ্যাটা সেটা তো মাইনাস হতে পারে না। যারা 50 ঘন্টার চেয়ে কম কাজ করেছে তাদের ওভারটাইমকে আমরা দিব হচ্ছে 0। সে 40 ঘন্টা কাজ করেছে, সে 40 ঘন্টার বেতন পাবে, সে ওভারটাইম করে না এর জন্য সে কোনো বোনাস পাবে না, কিন্তু ওভারটাইমকে তো হচ্ছে আমরা মাইনাস দিতে পারি না। তো এই ফর্মুলাটাকে হচ্ছে আমাদের একটু সলভ করতে হবে। তাহলে আমরা আবার আমাদের প্রথম সেলটা সিলেক্ট করে এটার মধ্যে ডাবল ক্লিক করব, আমাদের ফর্মুলাটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। এখানে ইকুয়ালের পরে আমি প্রথমে লিখবো হচ্ছে ইফ, তারপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং সাইন দিব, এরপরে আমরা লিখবো হচ্ছে টোটাল আওয়ার। ইফ টোটাল আওয়ার ইজ গ্রেটার দেন 50, মানে এখানে C4 বলতে বোঝাচ্ছে হচ্ছে টোটাল আওয়ারের সেলটা, আমাদের টোটাল আওয়ার যদি হচ্ছে 50-এর চেয়ে বেশি হয়, তারপর আমরা কমা দিয়ে লিখবো হচ্ছে C4 -50। যদি আমাদের টোটাল আওয়ার 50-এর চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে টোটাল আওয়ার্স -50 হবে হচ্ছে ওভারটাইম। আদারওয়াইজ যারা 50 ঘন্টার চেয়ে কম কাজ করেছে সেই ক্ষেত্রে আমরা ওভারটাইম দিব হচ্ছে 0। তাহলে এখানে ক্ষমার পরে 0 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চেপে দিব, তাহলে প্রথম সেলের ক্ষেত্রে কি এটা 0-0ই থাকবে। এখন আমরা আমাদের এই সেম ফর্মুলাটাকে বাকি সেলগুলোর মধ্যে অ্যাপ্লাই করব। ডান পাশের নিচের কর্নারে নিয়ে আসার পর যখন ব্ল্যাক কালারের একটা প্লাস আসবে এটাকে ড্র্যাগ করে বাকি সেলগুলোতে আমরা সিলেক্ট করব।
তাহলে কি সবগুলা হিসাব ঠিক মতো কি ক্যালকুলেট হবে, যারা 50 ঘন্টার চেয়ে কম সেটা 0 হবে, শুধুমাত্র যারা 50 ঘন্টার চেয়ে বেশি কাজ করেছে সেটা ওভারটাইম হিসাবে এখানে ক্যালকুলেট হবে। এখন আমরা আমাদের প্রতিটা কলামের উইথ একটু বাড়িয়ে দিব। আমাদের মাউসের পয়েন্টারটা হচ্ছে এ বি সি ডি যে লেখাগুলো আছে সেগুলোর পাশের বর্ডারে নেওয়ার পরে যখন একটা ডাবল হেডেড অ্যারোওয়ালা প্লাস আসবে সেটাকে ড্র্যাগ করে আমাদের প্রতিটা কলামের উইথ আমরা হালকা একটু বাড়িয়ে দিব, যাতে হচ্ছে আমাদের হেডিং এর যে লেখাগুলো সেটা যাতে কেটে না যায়। দেন আমরা যেটা করব, আমাদের আওয়ারলি ওয়েজের যে হচ্ছে ভ্যালুগুলো আছে 200, 180 এগুলো কি টাকায় আছে, আমরা এখন যেটা করব 200 এর পরে টাকার যে একটা সিম্বল আছে সেই সিম্বলটা হচ্ছে আমরা অ্যাড করব। এজন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের এই আওয়ারলি ওয়েজের যে সবগুলো ওয়েজকে আমরা সিলেক্ট করব। আওয়ারলি ওয়েজের এই সেলটার উপর আমাদের মাউসের পয়েন্টারটা নেওয়ার পর যখন একটা হোয়াইট কালারের প্লাস আসবে, ব্ল্যাক কালারের না, যখন একটা সাদা কালারের প্লাস আসবে এটাকে আমরা ড্র্যাগ করে এই পুরো জায়গাটা হচ্ছে সিলেক্ট করব, যেগুলো শেষে হচ্ছে আমরা টাকার সিম্বলটা অ্যাড করতে চাই। তারপর আমরা উপরে অপশনগুলোর মধ্যে এখানে নাম্বার যে একটা অপশন আছে এটার পাশে নিচের দিকে একটা ডাউন অ্যারো আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে। তারপর আমরা এখানে নিচে হচ্ছে কারেন্সিতে ক্লিক করব। কারেন্সিতে ক্লিক করার পর এখানে সিম্বলের নিচের দিকে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করে বাংলাদেশি টাকার যে সিম্বলটা সেটা আমরা খুঁজে বের করব যে এখানে বাংলাদেশি টাকার সিম্বলটা কোন জায়গায় আছে। এই বাংলাদেশি টাকার সিম্বলটা হচ্ছে সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কি আমাদের এই সবগুলো ভ্যালুর শেষে, সবগুলোর শেষে কি টাকার যে সিম্বলটা সেটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যেটা করব, ওভারটাইমের পাশে আমরা নতুন আরেকটা হেডিং অ্যাড করব। আমাদের এই নতুন হেডিং এর নাম দিলাম হচ্ছে পে, যে আমাদের কর্মচারীদের কত টাকা পে করতে হবে। তো নিচে পে বের করার জন্য আমাদের নতুন একটা ফর্মুলা লিখতে হবে। প্রথমে আমি লিখবো হচ্ছে ইকুয়াল লেখার পরে আমরা সিলেক্ট করব হচ্ছে আওয়ারলি ওয়েজ। আমরা যদি আওয়ারলি ওয়েজকে হচ্ছে টোটাল আওয়ার দিয়ে গুণ দেই তাহলে তাকে কত টাকা পে করতে হবে সেটা আমরা পেয়ে যাব। এখন গুণ করার যে সিম্বলটা সেটা লেখার জন্য আমরা আমাদের কিবোর্ডের শিফট বাটনে ধরে রেখে তারপর 8 এর মধ্যে ক্লিক করব, তাহলে গুণের যে সিম্বলটা সেটা চলে আসবে। এখন আমরা দিব হচ্ছে আওয়ারলি ওয়েজ ইনটু টোটাল আওয়ারের সেলটা সিলেক্ট করে এন্টার চাপবো। তাহলে এখানে আমাদের 200 টাকা যদি প্রতি ঘন্টায় হয়, সে 50 ঘন্টা কাজ করেছে, তাকে টোটাল পে করতে হবে হচ্ছে 10,000 টাকা, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। এখন এখানে পেমেন্ট বের করার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাড করেছি সেম ফর্মুলাটা আমরা আমাদের নিচের সেলগুলোতে অ্যাপ্লাই করব। এজন্য আমাদের মাউসের পয়েন্টারটা এই সেলের ডান পাশে নিচের কর্নারে নিয়ে যাওয়ার পর যখন একটা ব্ল্যাক কালারের প্লাস আসবে এটাকে ড্র্যাগ করে আমরা রেঞ্জটা সিলেক্ট করব যে কোন পর্যন্ত হচ্ছে আমরা পেমেন্ট ক্যালকুলেট করতে চাই। তাহলে কি বাকি সেলগুলোতেও অটোমেটিক্যালি সেটা ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমাদের এই পেমেন্টের যে কলামটা সেটাকেও আমরা হালকা একটু উইথ বাড়িয়ে দিই যাতে দেখতে সুন্দর দেখা যায়। পে এর পরে আমরা নতুন আরেকটা এখানে হেডিং তৈরি করব, এটাকে আমরা দিব হচ্ছে বোনাস। যারা যারা ওভারটাইম কাজ করেছে তাদেরকে আমরা কত টাকা বোনাস দিব সেটা হচ্ছে আমরা এখানে হিসাব করব। বোনাস হিসাব করার জন্য আমরা এখানে নতুন আরেকটা ফর্মুলা লিখব। প্রথমে আমরা লিখব হচ্ছে ইকুয়াল, আমাদের এখানে একজন হচ্ছে 60 ঘন্টা কাজ করেছে, তার 60 ঘন্টা কাজের জন্য তার প্রতি ঘন্টায় বেতন হচ্ছে 180 টাকা, তাকে আমরা 10,800 টাকা পে করতেছি। কিন্তু সে যে এক্সট্রা 10 ঘন্টা ওভারটাইম করেছে এই 10 ঘন্টার জন্য তাকে আমরা কি 180 অর্ধেক 90 টাকা করে হচ্ছে তাকে আমরা পে করব। তাহলে প্রথম সেলের জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে 0.5, তারপর হচ্ছে ইনটু আওয়ারলি ওয়েজের অর্ধেক। 0.5 দিয়ে আওয়ারলি ওয়েজকে গুণ করলে আওয়ারলি ওয়েজের অর্ধেক বের হবে। তারপর আমরা আবার দিব হচ্ছে ইনটু ওভারটাইম, মানে 0.5 ইনটু আওয়ারলি ওয়েজ ইনটু ওভারটাইম, তারপর এন্টার চাপলে আমাদের বোনাস হিসাব হয়ে যাবে। মানে আমরা কি বাড়তি যে 10 ঘন্টা বাড়তি যে ওভারটাইম কাজ করবে যারা, তাদেরকে আমরা আওয়ারলি ওয়েজের অর্ধেক করে হচ্ছে বেতন দিব। এখন আমরা সেম ফর্মুলাটা বাকি রোগুলোতে অ্যাপ্লাই করব। ব্ল্যাক কালারের প্লাস সাইনটাকে হচ্ছে আমরা ড্র্যাগ করে রেঞ্জটা সিলেক্ট করব, তাহলে বাকিগুলোতে বোনাস কত টাকা করে হবে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। যাদের হচ্ছে ওভারটাইম 0 তাদের বোনাসও হচ্ছে 0, শুধুমাত্র যাদের হচ্ছে ওভারটাইম আছে তাদের ক্ষেত্রে কি বোনাস অ্যাড হয়েছে। এরপর বোনাসের পরে আমরা নতুন আরেকটা হেডিং তৈরি করব, এটার নাম দিলাম হচ্ছে টোটাল মানে হচ্ছে আমরা এখানে বোনাস আর হচ্ছে পেমেন্ট দুইটা যোগ করে আমরা টোটাল বের করব। তো এর জন্য আমরা ফর্মুলা লিখবো হচ্ছে ইকুয়াল পে, তারপর আমরা লিখবো হচ্ছে প্লাস বোনাস, তাকে পেমেন্ট প্লাস বোনাস দুইটাকে যোগ করলে আমরা টোটাল পেয়ে যাব। এন্টার চাপবো। এই সেম হচ্ছে ফর্মুলাটাকে আমরা কপি করে বাকিগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে ব্ল্যাক কালারের প্লাসটাকে ড্র্যাগ করে রেঞ্জটা সিলেক্ট করব, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। যাদের যাদের বোনাস ছিল সেটা হচ্ছে 10,800 টাকা ছিল একজনের, প্লাস বোনাস হচ্ছে 900 টাকা যোগ হয়ে তার টোটাল বেতন হয়ে গেছে হচ্ছে 11,700 টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের জন্য। তো আমরা একটু আমাদের টেবিলটাকে জুম আউট করি। আমাদের শেষের যে দুইটা কলাম এই কলামগুলোর উইথ আমরা একটু বাড়িয়ে দিই যাতে দেখতে হচ্ছে সুন্দর দেখা যায়। এরপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা নতুন আরেকটা হচ্ছে হেডিং অ্যাড করি, এটাকে আমি দিলাম হচ্ছে ম্যাক্সিমাম। আমরা এখানে হচ্ছে
কার আওয়ারলি ওয়েজ সবচাইতে বেশি। আমাদের প্রতিটা হচ্ছে ফিল্ডের জন্য আমরা ম্যাক্সিমাম, এরপরে আমরা বের করব হচ্ছে মিনিমাম, এরপরে আমরা বের করতে পারি হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের পরে হচ্ছে টোটাল। তো আমাদের উপরে এখানে প্রত্যেকটা যে কলাম আছে, আওয়ারলি ওয়েজের যে কলামটা আছে, এখানে কার আওয়ারলি ওয়েজ সবচাইতে বেশি, ম্যাক্সিমাম কার, মিনিমাম কার আর অ্যাভারেজ আওয়ারলি ওয়েজ কত সেটা আমরা বের করব। ম্যাক্সিমাম বের করার জন্য আমরা ম্যাক্সিমামের পাশের যে সেলটা সেটাতে ক্লিক করে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল, তারপর আমরা লিখবো হচ্ছে ম্যাক্স, MAX। ম্যাক্স লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং সাইন দিব, তারপর আমরা রেঞ্জটা সিলেক্ট করব যে আমরা কোন ভ্যালুগুলোর ম্যাক্সিমাম বের করতে চাই। এটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং সাইন দিয়ে এন্টার চাপলে আমাদের ম্যাক্সিমাম অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এখানে আওয়ারলি ওয়েজের মধ্যে ম্যাক্সিমাম ওয়েজ হচ্ছে 200 টাকা। সেম ভাবে হচ্ছে আমরা মিনিমাম বের করব। মিনিমাম বের করার জন্য আমরা ইকুয়াল দিয়ে ফর্মুলা লিখবো হচ্ছে MIN মিনিমাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং সাইন দিব। সেম ভাবে আবার হচ্ছে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করব যে জায়গাটা হচ্ছে আমরা মিনিমাম বের করতে চাই। এরপর আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং সাইন দিয়ে এন্টার চাপলে মিনিমাম বের হয়ে যাবে। তারপর অ্যাভারেজ, অ্যাভারেজ বের করার জন্য আমরা ইকুয়াল লিখব, ইকুয়ালের পরে আমরা লিখব হচ্ছে অ্যাভারেজ, AVERAGE। অ্যাভারেজ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং সাইন দেওয়ার পরে আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করব যে আমরা কোন ভ্যালুগুলোর অ্যাভারেজ বের করতে চাই। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং সাইন দিয়ে এন্টার চাপলে আমাদের অ্যাভারেজ বের হয়ে যাবে। দেন আমরা টোটাল হিসাব করব, যেখানে হচ্ছে সবার আওয়ারলি ওয়েজকে টোটাল করলে, যোগ করলে কত হবে। টোটাল বের করার জন্য আমরা লিখব হচ্ছে ফর্মুলা ইকুয়াল, এরপর আমরা লিখব হচ্ছে সাম, SUM, সাম, সাম মানে হচ্ছে যোগফল। আবার হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং সাইন দিব, দেন হচ্ছে সেম রেঞ্জটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং সাইন দিয়ে হচ্ছে এন্টার চাপলে আমাদের এখানে এটা টোটাল বের হয়ে যাবে। এখন আমরা এখানে আমাদের এইখানে আওয়ারলি ওয়েজের কলামটার জন্য আমরা ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, টোটাল বের করেছি। এই সেম ফর্মুলাগুলো যদি হচ্ছে আমাদের বাকি ফিল্ডগুলোর বাকি কলামগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এখানে প্রথমে সাদা কালারের প্লাস দিয়ে হচ্ছে এই 4টা সেল সিলেক্ট করব। তারপরে ব্ল্যাক কালারের প্লাসটাকে আমরা ড্র্যাগ করে বাকি সেলগুলোর নিচে পর্যন্ত নিয়ে যাব, রেঞ্জটা সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, আমাদের বাকি যে ভ্যালুগুলো সেগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমরা আমাদের টেবিলটাকে আরেকটু সুন্দর করি। প্রথমে আমরা এমপ্লয়ি পেমেন্টের সেলটাকে সিলেক্ট করে এটাকে আমরা বোল্ড করে এটা সাইজকে আমরা করে দিব হচ্ছে 14। তারপর এটার কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। এখন আমরা এমপ্লয়ি পেমেন্টের মধ্যে যে কালার, তারপর হচ্ছে যে সাইজ আর এটাকে বোল্ড করেছি, এই জিনিসটা আমরা হচ্ছে নেম, আওয়ারলি ওয়েজ, টোটাল আওয়ার প্রত্যেকটা হেডিং এর মধ্যে করব। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এমপ্লয়ি পেমেন্টের সেলটা সিলেক্ট করে এখানে ক্লিপবোর্ডের উপরে ফরম্যাট পেইন্টের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা নেমের মধ্যে ক্লিক করব। তাহলে এটার মধ্যে আমরা যে কালার অ্যাড করেছিলাম সেটা অটোমেটিক্যালি নেমের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আওয়ারলি ওয়েজে ক্লিক করব। আবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা হচ্ছে 1 জানুয়ারির যে সেলটা সেটাতে ক্লিক করব। আবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা টোটাল আওয়ারে ক্লিক করব। আবার ফরম্যাট পেইন্টার ওভারটাইম, আবার ফরম্যাট পেইন্টার পে, আবার ফরম্যাট পেইন্টার বোনাস, আবার ফরম্যাট পেইন্টার টোটাল। এখন কি আমাদের হেডিংগুলো দেখতে একটু সুন্দর লাগতেছে। তো আমাদের সেলগুলোর যে উইথ ছিল সেগুলোকে আমরা হালকা আর একটু বাড়িয়ে দিই, কলামগুলোর উইথটা, তাতে দেখতে কি আমাদের সেলটা দেখতে আরো সুন্দর লাগবে। এরপর আমরা যেটা করব, আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ যে টেক্সটগুলো আছে এগুলোর সাইজকেও আমরা করে দিব হচ্ছে, এই চারটাকে আগে সিলেক্ট করি, এটার সাইজকেও আমরা করে দিব হচ্ছে 14। এটার কালার আমরা করে দিব হচ্ছে রেড কালার আর হচ্ছে বোল্ড করে দিব, যাতে হচ্ছে দেখতে সুন্দর দেখা যায়। এখন আমরা আমাদের এই পুরো টেবিলটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। তাহলে আমরা সাদা কালারের প্লাসটা দিয়ে হচ্ছে এই পুরো টেবিলের জায়গাটা হচ্ছে সিলেক্ট করব। তারপর উপরে এইখানে ফন্ট কালারের পাশে এখানে হাইলাইটেড কালার একটা অপশন আছে, এটাতে নিচের দিকে ক্লিক করে আমরা এর জন্য যে কোনো একটা হাইলাইটেড কালার অ্যাড করব। আমি এই হাইলাইটেড কালারটা অ্যাড করলাম, কিন্তু টেবিলের মধ্যে বর্ডারের যে রেখাগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে না। এই জন্য আমরা আবার যেটা করব, আমাদের এই টেবিলটা পুরোটাকে আবার সিলেক্ট করে আমরা এখানে স্টাইলের উপরে ফরম্যাট অ্যাজ টেবিলের যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলে কি হবে, ওকে চাপলে আমাদের বর্ডারগুলোকে সুন্দরভাবে দেখা যাবে। এখন আমরা প্রথম সপ্তাহের ক্যালকুলেশনটা যেভাবে করেছি সেম ভাবে আমাদের জানুয়ারি মাসের সেকেন্ড উইকের জন্য আমরা সেম ভাবে কোম্পানির পক্ষ থেকে কার বেতন কত টাকা হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের সি কলাম যেটা আছে টোটাল আওয়ার্সের ফার্স্ট উইকের, সেটাকে আমরা সি এর মধ্যে ক্লিক করলে পুরো কলামটা সিলেক্ট হবে। তারপর মাউসের মধ্যে আমরা রাইট ক্লিক করে এটাকে কপি করে এইচ এর প্রথম যে সেলটা আছে সেই সেলটার সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ভি চেপে কিবোর্ডের
কিবোর্ডের মধ্যে এটাকে পেস্ট করে দিব। তারপর এখানে আমাদের ডেটটা যেটা ছিল 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি, এটাকে চেঞ্জ করে আমি দিব হচ্ছে 8 জানুয়ারি থেকে এখানে 7টা চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে 16 জানুয়ারি। এখন দ্বিতীয় সপ্তাহের টোটাল আওয়ারগুলো যেগুলো ছিল এই আওয়ারগুলো প্রথম সপ্তাহে চেয়ে একটু ডিফারেন্ট করে দেই, কারণ একজন কর্মচারী প্রথম সপ্তাহে যে 50 ঘন্টা কাজ করেছে সে হয়তো দ্বিতীয় সপ্তাহে আরো বেশি কাজ করেছে বা কম কাজ করেছে। তো আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করে নতুন কতগুলো ভ্যালু এখানে অ্যাড করে দেই। তো আমরা এই দ্বিতীয় সপ্তাহের টোটাল আওয়ার্সের ভ্যালুগুলো যখন চেঞ্জ করব, সাথে সাথে নিচে আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ আর টোটাল যেগুলো সেগুলো কি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। নতুন করে আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ বের করার ফর্মুলা লেখার দরকার নাই। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের ওভারটাইম বের করতে হবে হচ্ছে আমাদের সেকেন্ড উইকের জন্য। তো আমাদের প্রথম সপ্তাহের ডি কলাম যেটা ছিল সেটা ওভারটাইমের ছিল। আমরা উপরে ডি তে ক্লিক করে এটাকে মাউসে রাইট ক্লিক করে কপি করব। তারপর আই এর মধ্যে ক্লিক করে আয়ের যে প্রথম যে সেলটা আছে এটার মধ্যে আমরা মাউসে রাইট ক্লিক করে এটাকে আমরা পেস্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে কন্ট্রোল+ভি চেপে আমাদের কিবোর্ডের মধ্যে পেস্ট করতে পারি। পেস্ট করার সাথে সাথে এখানে ওভারটাইমটা কি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, নতুন করে আমাদের কোনো ফর্মুলা লিখতে হয় নাই। সে টোটাল কাজ করেছে হচ্ছে 55 ঘন্টা, তার ওভারটাইম হয়েছে হচ্ছে 5 ঘন্টা, কারণ নর্মালি হচ্ছে 50 ঘন্টা হচ্ছে নর্মালি কাজ করার কথা, সে 5 ঘন্টা বেশি করেছে, ওভারটাইম ক্যালকুলেট হয়ে গেছে। নিচে আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ আর টোটাল সেটাও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। ওভারটাইমের পরে আমাদের হচ্ছে পেমেন্ট ক্যালকুলেট করতে হবে। পে ক্যালকুলেট করার জন্য আমরা প্রথম সপ্তাহের যে সেলটা, পে এর যে সেলটা সেটাকে মাউসে রাইট ক্লিক করে কপি করব, যে এর প্রথম সেলের মধ্যে এটাকে কন্ট্রোল+ভি চেপে পেস্ট করে দিব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পে হয়ে গেছে 5,50,000 টাকা। এর মানে হচ্ছে আমাদের এখানে ফর্মুলাটা ভুল আছে। পে এর যে কোনো একটা সেলের মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে টোটাল আওয়ার্স হচ্ছে গত সপ্তাহের টোটাল বেতনের সাথে গুণ হয়ে গেছে, মানে অনেক বেশি টাকা পে করতে হইতেছে আমাদের। এই ফর্মুলাটা ভুল, তাহলে আমাদের ফর্মুলাটা নতুন করে লিখতে হবে। এখানে পে এর প্রথম সেলের মধ্যে আমি দিব হচ্ছে ইকুয়ালের পরে আমরা এখানে দিব হচ্ছে আওয়ারলি ওয়েজ। আওয়ারলি ওয়েজ আমাদের বি কলামের মধ্যে আছে আওয়ারলি ওয়েজ। তারপর আমরা দিব হচ্ছে ইনটু দ্বিতীয় সপ্তাহের টোটাল আওয়ার। এন্টার চাপলে আমাদের হিসাবটা ঠিক হয়ে যাবে। এখন এই প্রথম সেলটা সিলেক্ট করে ব্ল্যাক কালারের প্লাসটাকে ড্র্যাগ করে নিচে পর্যন্ত সিলেক্ট করব, তাহলে বাকি ভ্যালুগুলো সঠিক হয়ে যাবে। আর নিচে আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, টোটাল সেটাও সলভ হয়ে যাবে। পে এর পরে আমাদের দ্বিতীয় সপ্তাহের বোনাস বের করতে হবে। আমাদের প্রথম সপ্তাহের বোনাসের যে কলামটা ছিল এফ, এটাকে আমরা কপি করে কে এর প্রথম যে সেলটা সেটা সিলেক্ট করে পেস্ট করে দিব। তারপর এখানে বোনাসের যে ফর্মুলাটা এটাও ভুল দেখাচ্ছে, এটাতে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে কি ভুল আছে। এখানে কি হয়েছে, ওভারটাইম গত সপ্তাহের টোটাল বেতনের সাথে ক্যালকুলেট হয়ে গেছে। তো আমরা এই ফর্মুলাটাকেও চেঞ্জ করব। আমরা নতুন করে আবার লিখবো হচ্ছে ইকুয়াল, তারপর 0.5 ইনটু আমরা দিব হচ্ছে আওয়ারলি ওয়েজ, এগেন আমরা দিব হচ্ছে ইনটু তারপর দ্বিতীয় সপ্তাহের ওভারটাইম। এন্টার চাপলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এখন যে সেলটাকে আমরা ঠিক করেছি এটা সিলেক্ট করে ব্ল্যাক কালারের অ্যারোটাকে নিচে পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের সবগুলা ফিল্ড কি ঠিক ফর্মুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। নিচের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ আর হচ্ছে টোটাল সেটাও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। দেন আমাদের দ্বিতীয় সপ্তাহের টোটাল বেতন কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আমরা প্রথম সপ্তাহের টোটালের যে কলামটা ছিল, জি কলামটাকে আমরা কপি করে এখানে এল এর প্রথম সেলটা সিলেক্ট করে পেস্ট করে দিব। এখানে আমরা টোটালে যে কোনো একটা সেলের মধ্যে ডাবল ক্লিক করে দেখি হচ্ছে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। এখানে দেখাচ্ছে ফর্মুলাটা ঠিক আছে, পে প্লাস বোনাস ইকুয়াল হচ্ছে টোটাল, তো এটা ঠিক আছে। নিচে ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, টোটাল সেটাও ঠিক আছে। সেম ভাবে আমাদের তৃতীয় সপ্তাহের হিসাবটাও আমরা করব। এর জন্য আমরা যেটা করব, আমাদের দ্বিতীয় সপ্তাহের এইচ যে কলামটা ছিল টোটাল আওয়ার, এটাকে আমরা কপি করে এম এর প্রথম সেলটা সিলেক্ট করে পেস্ট করে দিব। তারপর এখানে আমরা টোটাল আওয়ারগুলো চেঞ্জ করে থার্ড উইকের জন্য নতুন কতগুলো টোটাল আওয়ারের ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা নতুন কতগুলো ভ্যালু দিয়ে দিব। তো আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করার সাথে সাথে তৃতীয় সপ্তাহের জন্য আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, টোটাল সেটাও সলভ হয়ে যাবে। তারপর আমাদের তৃতীয় সপ্তাহের জন্য ওভারটাইম ক্যালকুলেট করতে হবে। তো আমাদের দ্বিতীয় সপ্তাহের আই যে কলামটা ছিল এটাকে আমরা কপি করে এন কলামের মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানে আমাদের ওভারটাইম অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, নতুন করে আমাদের কোনো ফর্মুলা লেখার দরকার নাই। ওভারটাইমের পরে আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে তৃতীয় সপ্তাহের পেমেন্ট। তাহলে আমাদের দ্বিতীয় সপ্তাহের যে কলামটা ছিল সেটাকে আমরা কপি করে এখানে ও এর প্রথম সেলটা সিলেক্ট করে পেস্ট করে দিব। তাহলে এখানে আমরা পে এর যে কোনো একটা সেলের মধ্যে ডাবল ক্লিক করে দেখবো হচ্ছে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। এখানে আমাদের টোটাল আওয়ার ইনটু আওয়ারলি ওয়েজ, তাহলে আমাদের এখানে পেমেন্টটা অটোমেটিক্যালি ঠিকভাবে ক্যালকুলেট হয়ে গেছে। পে এর পরে আমাদের বের করতে হবে হচ্ছে বোনাস। তাহলে আমাদের দ্বিতীয় সপ্তাহের বোনাসের যে কলামটা ছিল কে, এটাকে আমরা কপি করে এখানে
পি এর মধ্যে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানে বোনাসগুলো কি দেখা যাচ্ছে অটোমেটিক্যালি ঠিকভাবে ক্যালকুলেট হয়ে গেছে। এরপর আমাদের তৃতীয় সপ্তাহের জন্য বোনাসের পরে হচ্ছে টোটাল বের করতে হবে। আমাদের দ্বিতীয় সপ্তাহের এল যে সেলটা ছিল এটাকে আমরা কপি করে এখানে আমরা ও সেলের মধ্যে কন্ট্রোল+ভি চেপে পেস্ট করে দিব। তাহলে আমাদের তৃতীয় সপ্তাহের টোটাল যেটা সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমাদের তৃতীয় সপ্তাহের যে জায়গাটা, এই জায়গাটাকে পুরোটাকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে আমরা ডিফারেন্ট একটা কালার অ্যাড করে দিই যাতে দেখতে কি সুন্দর দেখা যায়। আমাদের দ্বিতীয় সপ্তাহের ব্যাকগ্রাউন্ডেও আমরা নতুন একটা কালার অ্যাড করি। তাহলে আমাদের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ হয়ে গেছে। তারপর আমাদের এখানে 8 জানুয়ারির জায়গায় আমাদের তৃতীয় সপ্তাহে হবে হচ্ছে 17 জানুয়ারি থেকে হচ্ছে 16কে চেঞ্জ করে আমরা করে দেই হচ্ছে 23। তারপর আমাদের জানুয়ারি মাসের শেষ সপ্তাহের হিসাবটাও করতে হবে। আমি এখানের এই তৃতীয় সপ্তাহের যে এম সেলটা, টোটাল আওয়ার্সের সেলটাকে আমি কপি করে এখানে আর এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে টোটাল আওয়ার্সের যে ভ্যালুগুলো এগুলো চেঞ্জ করে আমি নতুন কতগুলো ভ্যালু দিয়ে দিব। তো আমাদের নতুন ভ্যালুগুলো দেওয়ার সাথে সাথে নিচে আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ আর টোটাল যেটা সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের চতুর্থ সপ্তাহের জন্য ওভারটাইম বের করতে হবে। আমি আগের সপ্তাহের ওভারটাইমের যে কলামটা ছিল এটাকে কপি করে এখানে এস এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানের ওভারটাইম অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে চতুর্থ সপ্তাহের জন্য পে ক্যালকুলেট করতে হবে। আগের সপ্তাহের পে এর যে কলামটা সেটাকে কপি করে এখানে টি এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানে পেও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। তারপর আমাদের বোনাস বের করতে হবে। আগের সপ্তাহের বোনাসের কলামটা কপি করে এখানে ইউ এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখানে বোনাস অটোমেটিক্যালি ঠিকভাবে ক্যালকুলেট হয়ে গেছে। তারপর আমাদের টোটাল বের করতে হবে। আগের সপ্তাহের টোটালের কলামটাকে কপি করে এখানে ভি এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে কি হবে, এটাও ঠিকভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের চতুর্থ সপ্তাহের যে ডেটটা এটা চেঞ্জ করে এখানে আমরা দিব হচ্ছে 24 জানুয়ারি থেকে এখানে দিব হচ্ছে 31 জানুয়ারি। জাস্ট হচ্ছে আমরা ডেটটা চেঞ্জ করে দিয়েছি আমাদের চতুর্থ সপ্তাহের জন্য। এখন আমরা চতুর্থ সপ্তাহের ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট একটা কালার অ্যাড করব। এখানে হাইলাইটেড কালারের মধ্যে ক্লিক করে নতুন একটা কালার অ্যাড করে দিছি। এখন আমরা প্রতিটা কর্মচারীর জন্য মাস শেষে তার 4 সপ্তাহের বেতন যোগ করে তার মোট বেতন কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। এজন্য আমরা যেটা করব, এই সবগুলা উইকের শেষে এখানে আমরা নতুন একটা টোটাল নামে হচ্ছে আমরা একটা নতুন একটা হেডিং তৈরি করব। এটাকে আমি দিলাম হচ্ছে টোটাল হেডিং এর নাম। তারপরে এখানে টোটালের নিচে আমরা এখানে একটা ফর্মুলা লিখব হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা প্রথম সপ্তাহের যে টোটালটা ছিল সেটা, তারপরে আমরা প্লাস সাইন দিব প্রথম সপ্তাহের টোটাল, তারপর হচ্ছে প্লাস। এরপরে আমরা সেকেন্ড সপ্তাহের টোটালের যে ঘরটা সেটা সিলেক্ট করব। দেন আবার আমরা দিব হচ্ছে প্লাস সাইন। আবার প্লাস সাইন দেওয়ার পর আমরা তৃতীয় সপ্তাহের টোটালের যে ঘরটা সেটা সিলেক্ট করব। আবার প্লাস সাইন দিয়ে হচ্ছে আমরা চতুর্থ সপ্তাহের টোটাল যেটা সেটা সিলেক্ট করে এন্টার চাপলে কি আমাদের এখানে মাহাদির প্রথম মাসের বেতন হয়ে গেছে হচ্ছে 44,500 টাকা। এখন আমরা এই ঘরটাকে জাস্ট ব্ল্যাক কালারের সাইনটাকে হচ্ছে ড্র্যাগ করে নিচে পর্যন্ত নিয়ে আসবো, তাহলে সবার বেতনগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে আমরা যেটা করব, আমাদের নিচের যে ঘরটা ছিল এটার ফর্মুলাগুলো এটা নিচে আমরা পেস্ট করে দিব। তাহলে এই ঘরটা পুরোটা সিলেক্ট করে ব্ল্যাক কালার অ্যারোটা এরপরে পর্যন্ত নিয়ে যাব। আমাদের টোটালের জন্য যে ভ্যালুগুলো সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। ম্যাক্সিমাম মাসিক বেতন, মিনিমাম মাসিক বেতন, অ্যাভারেজ আর হচ্ছে টোটাল। তাহলে আমাদের টোটালের যে কলামটা এটার উইথ আমরা একটু বাড়িয়ে দিই যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এরপর আমরা যেটা করব, আমাদের এই টোটাল যে হচ্ছে জায়গাটা এর ব্যাকগ্রাউন্ডে আমরা নতুন একটা কালার অ্যাড করব। এখানে হাইলাইটেড কালারের মধ্যে গিয়ে তো এর ব্যাকগ্রাউন্ডে আমি এই ইয়েলো কালারটা অ্যাড করলাম। তারপরে আমাদের এখানে টোটালটা যেটা ছিল এটাকে আমি রেড কালার করে দেই। আর নিচে কোম্পানিকে এক মাসের টোটাল বেতন আসছে হচ্ছে 4,14,692 টাকা। 4,14,692 টাকা, এটাকে আমরা রেড কালার করে দেই যাতে হচ্ছে এই ভ্যালুটা সুন্দর করে বোঝা যায়, বোল্ড করে দেই। পুরো পেজটাকে মিনিমাইজ করি। আমাদের পুরো এক মাসের 15 জন কর্মচারীর প্রতি সপ্তাহের তার বেতন কত আলাদা আলাদা করে আমরা হিসাব করে টোটাল বের করে ফেলছি। এখন এই পুরো টেবিলটা যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা আমাদের কিবোর্ডের মধ্যে কন্ট্রোল+পি চাপবো। কন্ট্রোল+পি চাপার পরে আমরা কয় কপি প্রিন্ট করতে চাই, আমাদের যে এক্সেল শিটটা হিসাবের সেটা আমরা এখানে কয় কপি প্রিন্ট করতে চাই সেটা আমরা এখানে কপিটা সিলেক্ট করব। 10 কপি প্রিন্ট করতে চাইলে আমি এখানে 10 লিখব, তাহলে 10টা পাতা প্রিন্ট হবে। এখানে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক যে অপশনটা আছে নিচের দিকে অ্যারোতে ক্লিক করে যদি অন্য কোনো অপশন আপনাদের সিলেক্ট হয়ে থাকে সেটাকে হচ্ছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ওরিয়েন্টেশনের মধ্যে সবসময় রাখতে হবে হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। ল্যান্ডস্কেপের পরে এখানে পেপারের
সাইজ দিতে হবে যে কোন সাইজের পেপারে আপনি প্রিন্ট করতে চান। এখানে A4 সিলেক্ট করব, তারপর এখানে আমাদের মার্জিন কতটুকু থাকবে সেটা আমরা সিলেক্ট করব। এখানে আমি নর্মাল মার্জিন রাখি। তারপর নো স্কেলিং যে একটা অপশন আছে এটাতে নিচের দিকে আরোতে ক্লিক করে আমি এখানে দিব হচ্ছে ফিট শীট অন দা ওয়ান পেজ। তাহলে আমাদের পুরো যে শীটটা সেটা একটা পেজের মধ্যে চলে আসবে। এরপর আমরা এখানে আমাদের কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাই, প্রিন্টার কানেক্ট করার পর প্রিন্টে চাপ দিলে সেটা হচ্ছে 10 কপি প্রিন্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত এটাই ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের প্রথম প্রজেক্ট। নেক্সট টিউটোরিয়ালে আমাদের মাইক্রোসফট এক্সেলের সেকেন্ড প্রজেক্ট যেটা সেটা আমরা শুরু করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে।